ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রিয় রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আপনার পরিবার সবাইকে আল্লাহ ভালো রেখেছেন। ভাইয়া, আমি নিয়মিত একজন লিসেনার। 2013 সাল থেকে আপনার সাথে আছে এবং ইনশাল্লাহ থাকবো। এটা আমার দ্বিতীয় ঘটনা। এর আগেও একটা ঘটনা পাঠিয়েছিলাম, কিন্তু হয়তো কোনো সঙ্গত কারণে সেটি সিলেক্টেড হয়নি। সিলেক্ট করা বা না করা আপনার ব্যাপার। আজ যে ঘটনাটি লিখতে বসলাম সেই ঘটনাটা একটা কুয়াকে নিয়ে। সেই কুয়াটার কিছু ছবি আপনার গ্রুপে পোস্ট করেছিলাম। সবাই কমেন্ট করেছে ঘটনাটি লিখে পাঠানোর জন্য। অনেকে ইনবক্সে গিয়েও বলেছে। তাই আশা নিয়ে ঘটনাটা লিখতে বসলাম দ্বিতীয়বারের মতো। এই ঘটনা সিলেক্ট করা বা না করা একান্তই আপনার ব্যাপার। ঘটনায় যাবার আগে আমি আমার নানার সম্পর্কে বলে নেই। আমার নানা ছিলেন একজন নামকরা কবিরাজ। আমার নানাকে চেনে না এমন লোক খুব কম পাওয়া যাবে। আমার নানা বাড়িটা ছিল টাঙ্গাইল জেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমুল্লি গ্রামের। আমার নানার নাম ছিল টুক্কু ফকির, মোহাম্মদ টুক্কু ফকির। নামকরা কবিরাজ ছিলেন তিনি। খোঁজ নিলে অনেকেই চিনবেন। আমার নানার ঘরের পাশেই পেছনেই ছিল একটা বাঁশঝাড় এবং একটা কুয়া। সেই কুয়া ব্যবহার হতো আগেই। সেই কুয়ার বয়স সম্পর্কে লোকমুখে শোনা যায় 170 থেকে 175 বছর। আমার নানার কাছে অনেক পালিত জিন ছিল। সেই জিন দিয়ে আমার নানা কবিরাজি কাজ করাতো এবং আমার নানাকে জিনরা একটা পাথর দিয়েছিল। সেই পাথর দিয়ে নানা মানুষের রোগ নির্ণয় করত। অনেক জিনকে বোতল বন্দি করে রেখেছিলেন তিনি। মাটি খুঁড়ে পুঁতে রাখতেন বোতলগুলো। এখন আসি মূল ঘটনায়। গত আগস্ট মাসের 20 তারিখ দুপুরে আমার ফোনে আমার নানু ফোন করে জানায়, তোর নানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই বলা বলি করছে তোর নানা সেই কুয়াতে পড়েছে। ফায়ার সার্ভিসের লোকরাও এসেছে, তুই তাড়াতাড়ি আয়। ফোন কেটে দিলেন। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। বলে রাখি, আমার নানার বয়স ছিল 104 বছর। ওই গ্রামের একজন লোকই ছিল যার এত বয়স। এই জন্য তার স্মরণ শক্তি খুব একটা ছিল না। হাঁটাচলা করতে পারতেন, কিন্তু নিজ থেকে কাউকে চিনতেন না। নানুর ফোন কাটার পর আমি নানুর বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আমার বাড়ি থেকে নানুর বাড়ি যেতে 1 ঘন্টার পথ। আমি নানু বাড়ি গিয়ে দেখি আমার নানাকে এখনো পাওয়া যায়নি। সেখানে ফায়ার সার্ভিসের লোকজন খুঁজছে। টাঙ্গাইল থেকে ডুবুরি এসেছে। সিদ্ধান্ত নেওয়া হলো কুয়ার পানি সেঁচে তারপরে লাশটাকে খুঁজে বের করবে। কিন্তু তা হলো আর এক বিপত্তির কারণ। এখন বর্ষার সিজন, তাই সেচ দেয়া মোটেও সম্ভব না। তখন ফায়ার সার্ভিসের এক লোক বলল, একটা বাঁশ নিয়ে আসেন। অনেক বড় একটা বাঁশ নিয়ে আসা হলো। সেই বাঁশের মাথায় আংটা বেঁধে দেয়া হলো। কুয়াতে অনেকক্ষণ খোঁজ করার পর নানার পরনের লুঙ্গি সেই আংটার সাথে উঠে এলো। সবাই শিওর হলো এখানেই নানা পড়েছে। আর একটু বলতে ভুলে গিয়েছি, আমার নানা যখন কুয়ার দিকে যাচ্ছিলেন তখন আমার এক মামি নানাকে দেখেছিলেন এবং আটকাতে যাওয়ার জন্য দৌড়ও দিয়েছিলেন। কিন্তু আমার মামি পড়ে যান বললে ভুল হবে। আমার মামির কথা মতে তাকে পেছন থেকে কেউ ধাক্কা দেয়। তারপর তিনি পড়ে যান এবং তার হাত ভেঙে যায় এবং ওইখানেই তিনি অজ্ঞান হয়ে যান। তার জ্ঞান ফিরে পান পরদিন সকালে। ঘটনায় ফিরি। অনেকক্ষণ খোঁজার পর আমার নানার হাতের সাথে আংটা আটকে গেল। তখন ফায়ার সার্ভিসের লোক বলল, এবার কাজ হয়েছে, আপনারা সবাই বাঁশ ধরেন। সবাই মিলে নানাকে ওঠালো, কিন্তু তখন নানা মৃত। এখন কথা হচ্ছে, একটা মানুষ যখন কুয়াতে দেখার চেষ্টা করে তখন সে নিচের দিকে মাথা দিয়ে দেখে দেখার জন্য। তার মানে কেউ যদি কুয়াতে পড়ে তাহলে মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে ওপরের দিকে। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, নানাকে যখন তুলে আনা হয় তখন মাথা ছিল ওপরে। এখানে আমি একটু কথা বলতে চাই। সেটা যে আপনি বলছেন যে যখন কুয়াতে কেউ
দেখার চেষ্টা করবে তখন মাথা নিচের দিকে যাবে, কিন্তু কুয়াতে যদি পানি থাকে তাহলে কি সেইভাবেই মাথা নিচের দিকে পা উপরে থাকা সম্ভব, নাকি মানুষ বাঁচার চেষ্টা করলে তখন তিনি ঘুরে যাবেন, অর্থাৎ মাথাটা উপরের দিকে থাকবে? আমার মনে হয় এই ব্যাপারে যারা শুনছেন তারা আরো বেশি আমাকে মন্তব্য করে সাহায্য করতে পারেন। যাই হোক, তিনি বলছেন 2 ঘন্টা কুয়াতে পড়ে থাকার পর তার পেটে 1 ফোঁটা পানিও ছিল না। নানাকে তুলে সকল ধর্মীয় কাজ শেষ করা হয়। ঘটনাটি এখানেই শেষ হলে পারত, কিন্তু হলো না। ঘটনাটা শুরু এখান থেকেই। নানা মারা যাওয়ার 3 দিন পর নানার মেয়ে মানে আমার খালা দেখতে পায় আমার নানু সেই কুয়ার পাশে বসে আছে এবং সাদা রঙের একটা কাপড় পরে আছে। আমার খালাকে ডাকছে, কাছে আয়। আমার খালা তখন নানুর কাছে যাওয়ার জন্য পা বাড়ালেন। যখনই পা বাড়ালেন তখনই আমার খালা হঠাৎ করে মাটিতে পড়ে যান এবং অজ্ঞান হয়ে যান। আমার খালাকে সবাই মিলে ঘরে নিয়ে আসে এবং জ্ঞান ফেরানোর চেষ্টা করে। জ্ঞান না ফেরা পর্যন্ত অপেক্ষা করে। তারপর খালাকে সবাই সবকিছু জিজ্ঞেস করে। খালাও সবকিছু খুলে বলেন। সব শুনে নানু বলেন, আমি তো ওইখানে যাইনি। সবার বুঝতে বাকি রইল না কি হয়েছিল। তারপর 1 দিন পর আমার নানু দেখে আমার নানা কুয়ার পাড়ে বসে আছে, আমার নানুকে ডাকছে। এটা দেখে আমার নানু ভয়ে চিৎকার দিয়ে ওঠে। সাথে সাথে সবাই এসে নানুকে বলে, কি হয়েছে? আমার নানু মামাদের সব খুলে বলে। তখন সবাই চিন্তা করে এভাবে চলতে থাকলে বড় কোনো দুর্ঘটনা ঘটবে। তাই সবাই মিলে সিদ্ধান্ত নেয় বড় কোনো হুজুর আনা হবে এবং এই সব কিছু চিরদিনের মতো বন্ধ করতে হবে। যে কথা সেই কাজ, হুজুর আনা হলো। সেদিন আমিও ছিলাম ওইখানে। হুজুর বাড়িতে পা রেখে বললেন, আমি আজ বাড়িতে যাব না, এখানে বড় সমস্যা আছে, আমি আগামীকাল আসবো সন্ধ্যায়। তার পরের দিন হুজুর আসলেন সাথে একজন ছাত্র নিয়ে। এসে বললেন, ওই কুয়ার পাড়ের মাটি লাগবে 1 মুষ্টি, কিন্তু এই মাটি আনা এত সহজ না। কে আনতে যাবে এই মাটি? তখন কেউ রাজি হচ্ছিল না, সবাই ভয় পেয়েছে। তাই আমি বললাম, আমি আনবো। হুজুর তখন বললেন, তুমি যতটা সহজ মনে করছো ততটা সহজ নয়, এই কাজে অনেক সাহস প্রয়োজন। আমি বললাম, আল্লাহ ভরসা। তখন হুজুর আমার হাতে একটা তাবিজ বেঁধে দিলেন এবং পানি পড়া ছিটিয়ে দিলেন। তারপর হুজুর আমার নানাদের ঘরে গিয়ে বসলেন, একটা গোল বৃত্ত আঁকলেন। আমাকে বলে দিলেন, যা কিছুই হোক, তোমার চারপাশে যা কিছু ঘটুক, তুমি ভয় পাবে না, তোমাকে ওরা কিছু করতে পারবে না। তুমি মাটি নিয়ে পেছনে তাকাবে না। আমি চলে গেলাম মাটি আনতে। রাত তখন 10টা। আমি মাটি আনার জন্য যখন ঘর থেকে পা বাড়ালাম তখন চারদিকে শুরু হলো ঝড়। কুয়ার পাশের বাঁশ ছাড়টা মনে হচ্ছে ভেঙে পড়বে। বাঁশগুলো মাটিতে এসে পড়ছে। আমি ভয় ভয় করে কোনোভাবে পৌঁছালাম এবং 1 মুঠো মাটি আনার জন্য হাত দিলাম। মাটি মুঠো করে ধরতে পারলাম, কিন্তু সেই মাটি আমি তুলতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার হাত কেউ টেনে ধরছে। বিশ্বাস করেন রাসেল ভাই, 1 মুঠো মাটি যে এতটা ভারী হতে পারে তা আমি কল্পনা করতে পারিনি। হুজুরের শিখিয়ে দেয়া দোয়া পড়তেই মাটিটা হালকা হয়ে গেল। আমি মাটি তুলে যেই না উঠতে যাব তখন যা দেখলাম তা দেখে রীতিমতো আমার শরীর ঠান্ডা হয়ে গেল। দেখলাম সেই কুয়া থেকে একটা হাত আমাকে ধরে ফেলেছে আর বলছে, কাজটা ঠিক করছিস না, এই মাটি নিয়ে যেতে পারবি না তুই। একজনকে খেয়েছি, এখন আর একজনকে খাবো। যদি বাঁচতে চাস মাটি রেখে যা, না হলে নির্বংশ করে ফেলবো। আমাকে যে আটকাতে আসবে তার মরতে হবে এই কুয়াতে। মাটি রেখে যা। এটা দেখে আমি আল্লাহ বলে হাতটা টান দিলাম এবং আমার হাতটা আমি ছাড়াতে পারলাম। হাত ছাড়িয়ে আমি দিলাম দৌড়। তখন পেছন থেকে শুধু একটা কথাই শুনতে পেলাম, কাজটা ভালো করলে না। সেই হাতটা ছিল লোমশ, আর সেই হাতের
নখগুলো ছিল একটু বড়। কি লোমহর্ষক সেই হাত! যাই হোক, আমি মাটি নিয়ে হুজুরকে দিলাম এবং তাকে সব খুলে বললাম। হুজুর সেই মাটি দিয়ে একটি গোল বৃত্ত আঁকলেন এবং সেই বৃত্তে একজন ছাত্রকে বসালেন আর তার উপরে জিনটাকে হাজির করাবেন এটা ভাবলেন। যেই কথা সেই কাজ। হুজুর দোয়া পড়তে লাগলেন। ঘরের সব লাইট বন্ধ করে দেয়া হলো, 2টা মোমবাতি জ্বালানো হলো এবং চারদিকে গোলাপ জল ছিটিয়ে দেয়া হলো। অনেকক্ষণ দোয়া পড়ার পর সেই জিনটাকে হাজির করা হলো। তখন সেই বৃত্তের ভেতর থাকা ছাত্র বলে উঠল, তুই আমাকে কেন এখানে ডেকেছিস? তুই আমার কিছুই করতে পারবি না। যদি বাঁচতে চাস আমাকে জ্বালাস না, চলে যা, চলে যা। তখন হুজুর বললেন, তুই বেশি কথা বলা বন্ধ কর, আল্লাহকে ভয় কর। তুই কি বললি? আমাকে মেরে ফেলবি? দেখ কে কাকে মারে। এই বলে হুজুর পড়া পানি ছিটিয়ে দিল। তারপর হুজুর আবার বললেন, দেখ কেমন লাগে এখন, বল কেন এখানে এসেছিস, কি নাম তোর? তখন জিনটা বলল, আমি এখানে 100 বছর ধরে আছি, কারো ক্ষতি করি না আমি, কিন্তু এই টুকু কবিরাজের কাছে একদিন একটা রোগী আসে, তাকে জিনে ভর করেছিল। সেই জিনটা ছিল আমার বোন। আমি স্বপ্নে টুকু কবিরাজকে অনেকবার বলেছিলাম, এই কাজটা তুই করিস না, আমার বোন এরকম একটা ক্ষতির মুখে পড়ুক, আমি চাই না, আমার বোনের ক্ষতি করিস না। একদিন আমার বোনকে বন্দি করলো সে, ওর ঘরের ভেতর গর্ত করে পুঁতে রাখলো। সেই থেকে আমি ওর ক্ষতি করার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। ওর পালিত কিছু জিনদের কারণেই আমি পারছিলাম না। আর ও 5 ওয়াক্ত নামাজ পড়তো, পাক পবিত্র থাকতো। হঠাৎ সেই সুযোগ পাই আর আমি আমার প্রতিশোধটা নিয়ে ফেলি। আমার বোনকে আমি ছাড়িয়ে এনেছি। আমি এই বাড়ির কাউকে ছাড়ব না। আমি যাব না, কেউ আমাকে তাড়াতেও পারবে না। তখন হুজুর সেই মাটির ওপর কিছু আয়াত পড়ে ফু দিয়ে সেই ছাত্রের ওপরে ছুঁড়ে মারে। জিনটা আরো ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, ভুল করছিস, বাঁচবি না কেউ। তখন খেয়াল করে দেখলাম হুজুরের চোখগুলো রক্তবর্ণ হয়ে গিয়েছে রাগে। হুজুর রেগে তার সাথে আনা জমজমের পানি এবং কালো গুঁড়ো মতো কি একটা যেন ছুঁড়ে মারলেন। তখন জিনটা বলে উঠল, আমাকে ছেড়ে দে হুজুর, আমাকে ছেড়ে দে, কথা দিলাম আমি তোকে অনেক শক্তিশালী বানিয়ে দেব। হুজুর বলেন, আমাকে কি শক্তিশালী বানাবি? তুই নিজের কথা চিন্তা কর, আল্লাহর কালামের ওপরে কোনো শক্তি নেই। আজ তোর মৃত্যুর সময় এসেছে। এর মাঝে হঠাৎ আমরা একটা সুন্দর ঘ্রাণ পেতে লাগলাম। সুন্দর করে কেউ একজন সালাম দিলেন। বিশ্বাস করেন আর নাই করেন, এত সুন্দর কণ্ঠ আমি আমার জীবনে কখনো শুনিনি। বলছেন অদৃশ্য কেউ, আসসালামু আলাইকুম হুজুর, এই জিনটাকে ছাড়বেন না, ও আমাদের মালিককে মেরে ফেলেছে। আমরা যখন এখানে ছিলাম না, সেই সুযোগ বুঝে ওরা মালিককে কুয়াতে ফেলে দিয়েছে। আমাদের মালিকের বয়স হয়েছিল, তাই তার হিতাহিত জ্ঞান খুব একটা ছিল না। ওরা আমাদের মালিককে ওদের মায়া জালে ফেলে কুয়াতে পতিত করেছে। আমরা আমার মালিককে একটা পাথর দিয়েছিলাম হুজুর, সেই পাথর দিয়ে আমাদের মালিক সবার চিকিৎসা করত। খুব ভালো মানুষ ছিল আমাদের মালিক, আর এই দুষ্ট জিনটা তাকেই মেরে ফেলেছে। আমরা আপনার সাথে আছি, আপনি একে বন্দি করুন। আমাদের মালিককে যতটা কষ্ট দিয়েছে ওকেও ঠিক ততটাই কষ্ট দিন। তখন হুজুর বললেন, কে তুমি, তোমার নাম কি? তখন সেই অদৃশ্য সুন্দর কণ্ঠ বলে উঠল, আমার নাম আব্দুল্লাহ। আমরা 3 ভাই, আমরা টুকু কবিরাজের সাথে থাকতাম। হুজুর, এখন বেশি কথা বলার সময় নেই, আপনি এক কাজ করেন, আমি বলছি কি করতে হবে। আমরা ওকে আটকে রাখতে সাহায্য করব, ও
ও শক্তিশালী খারাপ জিন। হুজুর, আপনি এক গ্লাস পানি নিন, তারপর সেই পানিতে সুনির্দিষ্ট একটি সূরা পড়ে ওই শয়তানটার গায়ে ছুঁড়ে মারুন, আর সেই কুয়ার পাড় থেকে যে মাটি দিয়ে বৃত্ত করেছেন সেই মাটিতে এই সূরা পড়ে ফুঁ দিন। যে কথা সেই কাজ। হুজুর পানি এবং মাটি ছুঁড়ে মারতেই সেই খারাপ জিনটা বলে উঠল, আমাকে ছেড়ে দিন হুজুর, যা চাইবেন তাই দিব, আপনাকে অনেক ধনী করে দেব, আমাকে যেতে দিন। তখন আব্দুল্লাহ বলে উঠল, আপনি ওর কথায় কান দেবেন না, ও আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। আপনি ওপরের দিকে হাত বাড়ান, এই নিন একটা বোতল। তখন হুজুর ওপরের দিকে হাত বাড়ালেন এবং একটা কাচের বোতল আসলো। তখন আব্দুল্লাহ বলল, এই বোতলটা আপনার সামনে রাখুন এবং এই দোয়াটি পড়ে এই শয়তানটিকে বন্দী করুন। হুজুর ফুঁ দিলেন এবং শয়তানটা অনুরোধ করতে থাকলো তাকে ছেড়ে দেবার জন্য। হুজুর বললেন, তুই বলেছিলি না তোর অনেক ক্ষমতা, তুই তোর বোনের মতো সারা জীবন বন্দী থাকবি, এবার দেখিস আল্লাহর কালামের শক্তি। আব্দুল্লাহ বলল, তুই আমার মালিককে মেরেছিস, আজ তোর কোনো উপায় নেই। এরপরে আব্দুল্লাহর সহযোগিতায় জিনটিকে বন্দী করা হলো। জিনটি বন্দী হতেই আব্দুল্লাহ অন্ধকারে মিলিয়ে গেল। হুজুর বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, আমরা সফল হয়েছি, ও আর কখনোই বের হতে পারবে না। আপনারা এই বোতলটা কুয়াতে ফেলে দেবেন এবং কুয়াটা মাটি দিয়ে ভরাট করে দেবেন। ধন্যবাদ আব্দুল্লাহকে, আজ উনি না থাকলে অনেক সমস্যা হয়ে যেত। আল্লাহ নিশ্চয়ই ওনাকে এই ভালো কাজের প্রতিদান দেবেন। হুজুর আব্দুল্লাহকে তার সাথে যাবার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু আব্দুল্লাহ সেই অনুরোধ রাখতে পারেননি। তিনি তার মালিকের স্মৃতিস্বরূপ এই বাড়িতেই থাকতে চান। যাই হোক, এরপর মিষ্টি কণ্ঠটা মিলিয়ে যায়, অর্থাৎ আব্দুল্লাহর কণ্ঠটা যখন মিলিয়ে যায় তখন সেই বোতলটাকে কুয়াতে ফেলে দেয়া হয় এবং কুয়াটাকে বন্ধ করে দেয়া হয়। ঘটনাটি পড়ে শোনালে খুশি হব এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন এবং তিনি বলছেন, ঘটনায় আমি কোনো সংযোজন করিনি, যা ঘটেছে তাই লেখার চেষ্টা করেছি। থ্যাংক ইউ সো মাচ। এবং সেই পাথরটা আব্দুল্লাহ দা সেই পাথরটা কিভাবে পেল না সেটাও লিখে পাঠাবেন তিনি জানিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা লিখে পাঠানোর জন্য। আশা করছি ভবিষ্যতে আপনার ঘটনা পাবো। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনা। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম। ভারতের হিমাচলের কথা হয়তো আপনারা কম বেশি শুনেছেন। পাহাড়ে ঘেরা সুন্দর একটি জায়গা, কিন্তু এই সুন্দর শহরের বুকেই বসবাস করত এক ভয়ঙ্কর বিভীষিকা, যার মুখোমুখি হয়েছিল রেণুকা, শয়তানের মন্দির। আজকের এই হাড় হিম করা ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন পলাশ নামের এক ব্যক্তি। পলাশ জানান, এই ঘটনাটি তাদের গ্রামে ঘটেছিল আনুমানিক 2002 সালের দিকে। সে সময় পলাশের নিজের বয়স ছিল মাত্র 14 কি 15 বছর। ঘটনাটি ঘটেছিল পলাশের বাবার নিজের ভাইয়ের পরিবারের সাথে, অর্থাৎ পলাশের চাচার পরিবারের সাথে। যেহেতু এটা তার নিজের পরিবার, একদম কাছের আত্মীয়দের কাছ থেকে শোনা ঘটনা, তাই প্রতিটি বিষয় খুব স্পষ্টভাবে মনে আছে। ঠিক কিভাবে কি ঘটেছিল, ঘটনার ক্রম এবং ভয়াবহতা সবটাই তিনি খুব ভালো করে জানেন। সেই সময় তাদের বাড়ির আশেপাশেই রামু নামের এক ব্যক্তি বাস করতেন। রামু ছিলেন পলাশের চাচা। 2001 সালে রামুর বিয়ের বয়স হলে তার পরিবার তার জন্য পাত্রী দেখা শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর তাদের গ্রাম থেকে প্রায় 6 গ্রাম পরে একটি গ্রামে তারা একটি মেয়েকে পছন্দ করেন। মেয়েটির নাম ছিল রেণুকা। দুই পরিবারের সম্মতিতে এবং কোন রকম বাধা বিপত্তি ছাড়াই খুব ধুমধাম করে রামু এবং রেণুকার বিয়ে হয়ে যায়। বিয়ের পর রীতি মেনে রেণুকা রামুর বাড়িতে এসে ওঠে। নতুন বউ হিসেবে সে ধীরে ধীরে এই নতুন গ্রাম, নতুন মানুষ এবং নতুন পরিবেশের সাথে পরিচিত হতে শুরু করে। শুরুর দিকে সে বেশিরভাগ সময় নিজের বাড়ির ভেতরেই থাকত,
কিন্তু সেই সময় গ্রামের একটা খুব সুন্দর রেওয়াজ ছিল, যখনই গ্রামে কোনো বিয়ে বা অনুষ্ঠান হতো, বাড়ির শাশুড়িরা তাদের নতুন বউকে সাথে নিয়ে গ্রামের প্রতিটি বাড়িতে যেতেন। উদ্দেশ্য ছিল নতুন বউ যেন গ্রামের বাকি মানুষদের সাথে পরিচিত হতে পারে, সবার সাথে মেলামেশা করতে পারে এবং ভবিষ্যতে তার চলাফেরা করতে সুবিধে হয়। এই রেওয়াজ মেনেই রেণুকার শাশুড়িও তাকে নিয়ে গ্রামের বিভিন্ন বাড়িতে যেতেন, সবার সাথে পরিচয় করিয়ে দিতেন। এভাবেই রেণুকা ধীরে ধীরে গ্রামের মানুষদের চিনতে শুরু করে, তাদের সাথে মিশতে শুরু করে। কিন্তু গ্রামের ভৌগোলিক অবস্থান বা গ্রামের আশেপাশের পরিবেশ, জঙ্গল, রাস্তাঘাট সম্পর্কে তার তখনও খুব একটা পরিষ্কার ধারণা ছিল না। বিশেষ করে গ্রামের সীমানার বাইরে জঙ্গল বা নির্জন এলাকাগুলোতে সে তখনও ঘুরে দেখার সুযোগ পায়নি। বিয়ের কয়েক মাস কেটে গেল। 2002 সাল শুরু হয়েছে। সময়টা ছিল শীতকাল। পাহাড়ি এলাকায় শীতকাল মানেই হাড় কাঁপানো ঠান্ডা। এই সময়ই রেণুকার শাশুড়ি তাকে নিয়ে গ্রামের আশেপাশে একটু একটু করে বের হওয়া শুরু করলেন। তবে এই ঘোরার পেছনে একটা নির্দিষ্ট কারণ ছিল। সেই সময়ে গ্রামের বেশিরভাগ মানুষই মাটির চুলায় রান্না করতেন। গ্যাস সিলিন্ডারের ব্যবহার তখন গ্রামে সেইভাবে পৌঁছায়নি, বা থাকলেও তা খুব ব্যয় সাপেক্ষ ছিল। তাই রান্নার জ্বালানি হিসেবে কাঠের ওপরেই ভরসা করতে হতো। আর এই কাঠের যোগান আসতো গ্রামের পাশের জঙ্গল থেকে। প্রতিদিনের রান্নার জন্য প্রতিদিন কাঠ সংগ্রহ করে আনতে হতো। রেণুকার বিয়ের আগ পর্যন্ত তার শাশুড়ি গ্রামের অন্যান্য মহিলাদের সাথে দল বেঁধে জঙ্গলে যেতেন এবং কাঠ সংগ্রহ করে আনতেন। এবং মাঝে মাঝে যদি শাশুড়ি কোনো কারণে যেতে না পারতেন, তবে তার ছেলে রামু কিংবা স্বামী, যারা দুজনেই পেশায় শ্রমিক বা মিস্ত্রি ছিলেন, তারা জঙ্গল থেকে কাঠ কেটে এনে দিতেন। মোদ্দা কথা, সংসার চালানোর জন্য প্রতিদিন তাদের কাঠের প্রয়োজন হতোই। কিন্তু বিয়ের পর কয়েক মাস কেটে যাওয়ার পর যখন রেণুকা বাড়ির বউ হিসেবে কিছুটা মানিয়ে নিল, তখন তার শাশুড়ি তাকেও নিজের সাথে জঙ্গলে নিয়ে যেতে শুরু করলেন। মাঝে মাঝে শাশুড়ি এবং বৌমা মিলে গল্প করতে করতে জঙ্গলে যেতেন এবং আশেপাশের এলাকা থেকে কাঠ কুড়িয়ে আনতেন। শীতকালে পাহাড়ি এলাকায় কাঠ সংগ্রহের একটা নির্দিষ্ট নিয়ম থাকে। শীতের শুরুতে মানুষ প্রথমে নিজেদের বাড়ির কাছাকাছি এলাকা থেকে কাঠ সংগ্রহ করে। যখন কাছের কাঠ শেষ হয়ে যায়, তখন তারা ধীরে ধীরে একটু দূরে জঙ্গলের দিকে যায়। এইভাবেই চক্রাকারে তারা জঙ্গলের গভীরে প্রবেশ করে। রামুদের পরিবারের জীবনযাত্রাও এইভাবে বেশ স্বাচ্ছন্দ্যে কেটে যাচ্ছিল। তারা কাঠ আনত, রান্না করত, পুরুষরা কাজে যেত, মহিলারা ঘর সামলাতো। জীবনটা ছিল ছকে বাঁধা, খুব বেশি জটিলতা ছিল না। এভাবেই সময় গড়িয়ে ফেব্রুয়ারি মাস চলে এলো। শীত তখনও জাঁকিয়ে আছে। একদিন দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। ঠিক সেই গোধূলি বেলার আগ মুহূর্ত। পাহাড়ি এলাকায় শীতের দিনে এমনিতেই খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। তাই সাধারণত বিকেল হওয়ার আগেই, অর্থাৎ আলো থাকতে থাকতেই গ্রামের মহিলারা কাঠ সংগ্রহ করতে যেতেন। সেদিনও ঠিক সেই নিয়ম মেনেই রেণুকা এবং তার শাশুড়ি কাঠ সংগ্রহের জন্য বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এমন সময় হঠাৎ করেই তাদের বাড়িতে কিছু অতিথি এসে উপস্থিত হলেন। পরিস্থিতিটা একটু জটিল হয়ে উঠল। একদিকে বাড়িতে অতিথি এসেছেন, তাদের আপ্যায়ন করা দরকার, তাদের সাথে কথা বলা দরকার। অন্যদিকে রান্নার জন্য বাড়িতে পর্যাপ্ত কাঠ নেই। কাঠ আনাটাও অত্যন্ত জরুরি। আর সেই যুগে তো এখনকার মতো মোবাইল ফোন ছিল না যে চট করে রামু বা তার বাবাকে ফোন করে বলে দেয়া যাবে যে বাড়িতে মেহমান এসেছে, তোমরা তাড়াতাড়ি চলে এসো, আসার সময় কাঠ নিয়ে এসো। যোগাযোগ ব্যবস্থার এই সীমাবদ্ধতার কারণে রামু বা তার বাড়ির লোকজন না ফেরা পর্যন্ত অপেক্ষা করা সম্ভব ছিল না। কারণ তারা ফিরবেন কাজ শেষ করে, ততক্ষণে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাবে। আর অন্ধকারের মধ্যে পাহাড়ি জঙ্গলে কাঠ খুঁজতে যাওয়া প্রায় অসম্ভব এবং
বিপজ্জনক। অন্যদিকে রেণুকা মেয়েটি ছিল অত্যন্ত ভক্তিপরায়ণ এবং কাজের ব্যাপারে খুব চটপটে। পূজা পাঠ করতে সে ভালোবাসত, আর সংসারের কাজ, সে রান্না হোক, কাপড় ধোয়া হোক বা কাঠ আনা হোক, সব কাজেই সে ছিল খুব দ্রুত। সে খুব অল্প সময়ের মধ্যে অনেক কাজ গুছিয়ে ফেলতে পারত। এই পরিস্থিতিতে রেণুকা তার শাশুড়িকে বলল, মা, আপনি না হয় বাড়িতে থাকুন, মেহমান এসেছে, তাদের ঠিক মতো আপ্যায়ন দরকার। গল্প করুন, আমি চট করে জঙ্গল থেকে কাঠ কেটে আনছি, বেশি সময় লাগবে না। এখানে একটা কথা বলা দরকার, রেণুকা একা জঙ্গলে যাচ্ছে, এটা কিন্তু খুব অস্বাভাবিক বা ভয়ের বিষয় ছিল না তাদের কাছে। কারণ সেই পাহাড়ি গ্রামে এবং আশেপাশের গ্রামগুলোতে মেয়েরা বা বউরা একা বা দল বেঁধে কাঠ কাটতে যাবে, এটা ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। এটা তাদের অভ্যাসে পরিণত হয়েছিল। তাছাড়া রেণুকা এর আগেও তার শাশুড়ির সাথে বেশ কয়েকবার জঙ্গলে গিয়েছিল। তাদের বাড়ি থেকে বড়জোর 500 থেকে 700 মিটার দূরে গেলেই জঙ্গল শুরু হয়, যেখানে প্রচুর কাঠ পাওয়া যায়। আর দিনের বেলা সেখানে আশেপাশের গ্রামের মানুষজন থাকে, তাই ভয়ের কোনো কারণই ছিল না। শাশুড়িও তাই রেণুকার কথায় রাজি হয়ে গেলেন। তিনি ভাবলেন, বৌমা যখন বলছে তখন তাড়াতাড়ি ফিরে আসবে। তাই রেণুকাকে একা পাঠিয়ে তিনি অতিথিদের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন। রেণুকা বাড়ি থেকে বের হলো ঠিকই, কিন্তু তার মাথায় তখন অন্য একটা পরিকল্পনা কাজ করছিল। সে ভাবল, কাছাকাছি জঙ্গল থেকে তো তারা রোজই কাঠ আনে, কিন্তু সেখানে ভালো কাঠ পাওয়া এখন একটু কঠিন, খুঁজতে অনেক সময় লেগে যাবে। তার চেয়ে বরং সে একটু দূরে যাক, সেখানে সচরাচর কেউ কাঠ নিতে যায় না, সেখানে নিশ্চয়ই অনেক ভালো এবং শুকনো কাঠ পাওয়া যাবে, আর সে খুব তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়িও ফিরে আসতে পারবে। এই ভেবে রেণুকা পরিচিত পথ ছেড়ে একটু দূরের জঙ্গলের দিকে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে সে বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে চলে এলো। সে এমন একটা এলাকায় এসে পৌঁছালো যা দেখে মনে হচ্ছিল এখানে গত কয়েকদিনে বা গত কয়েক সপ্তাহে গ্রামের কোনো মানুষ কাঠ নিতে আসেনি। চারপাশটা কেমন নিস্তব্ধ, বুনো ঝোপঝাড়গুলো অনেকটা ঘন। তবে রেণুকার অনুমান ঠিক ছিল, সেখানে প্রচুর শুকনো কাঠ পড়ে আছে। রেণুকা খুব খুশি হলো। সে দ্রুত হাতে কাঠ কুড়াতে শুরু করলো। তার কাজ প্রায় শেষের দিকে, কাঠগুলো গোছানো হয়ে গিয়েছে। ঠিক তখনই সেই নির্জন জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। এমন কিছু ঘটল যা ছিল কল্পনারও বাইরে, হাড় হিম করা এক অভিজ্ঞতা। সময়টা ছিল বিকেল, সূর্য ডুবতে তখনও কিছুটা বাকি। রোদ থাকলেও তা ছিল পড়ন্ত বিকেলের ম্লান রোদ। হঠাৎ করেই জঙ্গলের ঠিক মাঝখান থেকে রেণুকার গগন বিদারী চিৎকার শোনা গেল। সে চিৎকার করছিল, কাঁপছিল এবং অদ্ভুত সব আওয়াজ করছিল। সেই নির্জন জায়গায় তখন রেণুকা ছাড়া আর কোনো মানুষ ছিল না যে তাকে সাহায্য করবে বা দেখবে আসলে কি হয়েছে। বেশ কিছুক্ষণ ধরে রেণুকা সেখানে একা একাই চিৎকার করতে থাকে, মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর গ্রামের কয়েকজন মানুষ, যারা হয়তো আশেপাশেই কোনো কাজে ছিলেন বা বাড়ি ফিরছিলেন, তারা এই কান্নার আওয়াজ শুনতে পান। আওয়াজটা এতই করুণ এবং অস্বাভাবিক ছিল যে তারা আর দেরি না করে আওয়াজ লক্ষ্য করে জঙ্গলের দিকে দৌড়াতে শুরু করেন। যখন তারা ঘটনাস্থলে পৌঁছান তখন দেখেন এক অদ্ভুত দৃশ্য। রেণুকা মাটিতে পড়ে আছে, কিন্তু তার হাব ভাব সম্পূর্ণ অস্বাভাবিক। তাকে দেখে মনে হচ্ছিল সে যেন কোনো ঘোরের মধ্যে আছে বা তার ওপর অশুভ শক্তি ভর করেছে। গ্রামের ভাষায় যাকে বলে ভূতুরে আসর। তাকে দেখে মনে হচ্ছিল সে আর সাধারণ কোনো মানুষ নেই, কোনো প্রেতাত্মা বা ছায়া তাকে গ্রাস করে ফেলেছে। গ্রামবাসীদের মধ্যে কয়েকজন রেণুকাকে চিনতে পারলেন। তারা বুঝলেন এ তো রামুর বউ। তারা কাল বিলম্ব না করে
ধরাধরি করে রেণুকাকে সেখান থেকে তুললেন এবং তাকে তার বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে পৌঁছে তারা রেণুকার শাশুড়ি এবং পরিবারের অন্য সদস্যদের জানালেন যে জঙ্গলে তারা রেণুকাকে কি অবস্থায় পেয়েছেন। তারা বললেন, ওকে দেখে মনে হচ্ছে ও খুব ভয় পেয়েছে বা খারাপ কিছুর কবলে পড়েছে, ওকে একটু বিশ্রাম নিতে দিন। আসলে সেই সময়ে গ্রামের মানুষের মনে একটা বিশ্বাস খুব প্রবল ছিল। তারা মনে করত যদি কেউ ভর দুপুরে বা পড়ন্ত বিকেলে একা গভীর জঙ্গলে যায় বা এমন কোনো জায়গায় যায় যেখানে মানুষের চলাচল কম, তাহলে সেখানে থাকা শয়তানি শক্তি তাদের উপরে ভর করে। এই অপশক্তি মানুষকে সাময়িকভাবে কষ্ট দেয়, তাদের বুদ্ধিভ্রম ঘটায় বা তাদের দিয়ে অদ্ভুত আচরণ করায়, কিন্তু সাধারণত কয়েক ঘন্টা পর বা একটু বিশ্রাম নিলে এই প্রভাব আপনা আপনি কেটে যায়। রেণুকার পরিবার এবং যারা তাকে উদ্ধার করে এনেছিল তারাও প্রথমে বিষয়টাকে এভাবেই দেখেছিল। তারা ভেবেছিল হয়তো জঙ্গলের কোনো বাতাস বা ছায়া লেগেছে, একটু পরেই সব ঠিক হয়ে যাবে। সেদিন সন্ধ্যাটা কোনো মতে কেটে গেল। রাতে সবাই খাওয়া দাওয়া করে ঘুমোতে গেল, কিন্তু আসল সমস্যার শুরু হলো সেই রাতে। রামু এবং রেণুকা তাদের ঘরে ঘুমাচ্ছিল। মাঝরাতে হঠাৎ রামুর ঘুম ভেঙে যায়। সে খেয়াল করে তার পাশে শুয়ে থাকা রেণুকা অদ্ভুত আচরণ করছে। রেণুকা ঘুমের মধ্যেই খুব অদ্ভুত এবং হিংস্রভাবে গোঙাচ্ছিল, গড়গড় শব্দ করছিল। বিয়ের পর কয় মাস কেটে গেছে, তারা প্রতি রাতে একই সাথে ঘুমায়, কিন্তু রামু এর আগে কোনোদিন রেণুকাকে এমন করতে দেখেনি। রেণুকা খুব শান্তশিষ্ট মেয়ে, তার ঘুমের মধ্যে এমন শব্দের অভ্যেস নেই। রামু কিছুটা ঘাবড়ে গেল। সে নিজেকে বোঝালো, হয়তো সারাদিন ধকল গেছে, জঙ্গলে যে ভয়টা পেয়েছে এ তারই রেশ। ভয় পাওয়ার কারণে হয়তো ঘুমের মধ্যে এমন করছে, ঠিক হয়ে যাবে ধীরে ধীরে। এই ভেবে রামু বিষয়টাকে মেনে নিল এবং আবার ঘুমানোর চেষ্টা করলো। কোনো রকমে সেই রাতটা পার হলো, কিন্তু এরপর থেকে তাদের পরিবারে, বিশেষ করে রেণুকার মধ্যে একের পর এক অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করলো। রামু লক্ষ্য করতে শুরু করলো তার স্ত্রী আগের মতো নেই। তার আচার আচরণে একটা বিশাল পরিবর্তন এসেছে। রামু তার পরিবারের সদস্যদের অর্থাৎ তার বাবা মাকে এই বিষয়টা জানাতে শুরু করলো। সে বলল, মা জানো, ইদানিং রাতে আমার যখনই ঘুম ভাঙে আমি দেখি রেণুকা বিছানায় নেই, ও গিয়ে জানলার উপরে বসে থাকে। ভাবুন একবার দৃশ্যটা, গভীর রাত, চারিদিক নিস্তব্ধ, সবাই ঘুমে আচ্ছন্ন। সেই সময় রামু চোখ মেলে দেখছে তার স্ত্রী জানালার গ্রিলে বা চৌকাঠে বসে আছে, এক দৃষ্টিতে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। কখনো কখনো রামু দেখত রেণুকা বিছানাতেই বসে আছে, কিন্তু সে ঘুমাচ্ছে না। অন্ধকারের মধ্যে জলজলে চোখে সে তার স্বামীর দিকে একভাবে তাকিয়ে আছে। আবার কখনো কখনো সে শুয়ে থাকতো ঠিকই, কিন্তু সেই ভয়ঙ্কর পশুর মতো গোঙানি বা গড়গড় শব্দ করে যেত। রেণুকা আগে কোনোদিন এমনটা করেনি। জঙ্গলের সেই ঘটনার পর থেকেই এসব শুরু হয়েছে। এই সমস্যাগুলো মূলত রামুই ফেস করছিল, কারণ রাতে সেই রেণুকার সাথে থাকতো। দিনের বেলাতেও পরিবর্তন আসছিল, কিন্তু রামুর বাবা মা তখন সেই মাত্রায় কিছু লক্ষ্য করেনি। তবে সাবধানতার খাতিরে রামু এবং তার বাবা বাড়ির মহিলাদের, বিশেষ করে রেণুকা এবং তার শাশুড়িকে কড়াভাবে বারণ করে দিয়েছিলেন যে এখন থেকে বাড়ির বাইরে কোনো মহিলার কাঠ আনতে যাবে না। রামু এবং তার বাবাই কাজ থেকে ফেরার সময় কাঠ নিয়ে ফিরবে। যে কোনো পরিবারেই যখন কোনো দুর্ঘটনা ঘটে বা কেউ ভয় পায়, তখন স্বাভাবিকভাবেই সেই পরিবারের কর্তারা একটু বেশি সাবধান হয়ে যান। রামুদের ক্ষেত্রেও তাই হয়েছিল। তারা চাইছিল না রেণুকা আবার ওই জঙ্গলে যাক। সবচেয়ে বড় যে পরিবর্তনটা রেণুকার মধ্যে দেখা গেল তা হলো তার ভাবভঙ্গি বা ভক্তিভাব
উধাও হয়ে যাওয়া। যে রেণুকা আগে সব সময় পূজা পাঠ নিয়ে থাকতো, কাপড় ধোয়া বা ঘর মোছার সময় যার মুখে সব সময় সৃষ্টিকর্তার নাম থাকতো, এখন সে ওসবের নামও নেয় না। তার মন থেকে যেন ভক্তি জিনিসটাই মুছে গেছে। আগে সে তার অবসর সময়ের পুরোটা পূজা পাঠে কাটাতো, কিন্তু সেই ঘটনার পর থেকে পূজা তো দূরের কথা, সে পূজার ঘরের দিকেও যায় না। অন্যদিকে রেণুকা রামুর প্রতি খুব যত্নশীল ছিল, খুব ভালোবাসতো তাকে, কিন্তু এখন সেই ভালোবাসাও কোথায় যেন হারিয়ে গেছে। রামুর মনে হতো রেণুকা এখন আর তার দিকে আগের মতো নজর দেয় না। তাদের সম্পর্কের সেই উষ্ণতা যেন ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। রামু যখন তার বাবা মাকে সব বিস্তারিত বলল, তখন তার শাশুড়ি অর্থাৎ রামুর মা বিষয়টাকে অন্যভাবে ব্যাখ্যা করলেন। তিনি ভাবলেন, বৌমা নতুন এসেছে, দেখতেও খুব সুন্দর, গ্রামের অনেক মানুষের নজর লাগতে পারে, হয়তো কেউ হিংসা করে কোনো তান্ত্রিক ক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক করেছে, বা সোজা কথায় কুনজর দিয়েছে। গ্রামের মহিলারা সাধারণত এই ধরনের সমস্যায় ঝাড়ফুঁক বা নজর কাটানোর উপর বিশ্বাস রাখেন। রেণুকার শাশুড়িও তাই করলেন। তিনি ঘরোয়া পদ্ধতিতে রেণুকার নজর কাটালেন। তিনি ভাবলেন এতেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত ঠিক হওয়া তো দূরের কথা, পরিস্থিতি আরো খারাপের দিকে মোড় নিল। দিন যত যেতে লাগলো, রেণুকার শাশুড়ি এবার নিজেই কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করতে শুরু করলেন। তিনি দেখলেন রেণুকা এখন কারণে অকারণে জঙ্গলে যাওয়ার জন্য জেদ করে। সে বারবার বলে, মা আমি কাঠ আনতে যাব, এবং সবচেয়ে ভয়ের ব্যাপার হলো সে একা যেতে চায়। শাশুড়ি যখনই তাকে আটকান বা বলেন, না পুরুষরা কাঠ আনবে, তোমাকে যেতে হবে না মা, তখন রেণুকার মুখের অভিব্যক্তি সম্পূর্ণ বদলে যায়। তার চোখ মুখ শক্ত হয়ে যায়। সে এমন ভাবে তাকায় যেন সে নিজের মধ্যে নেই। তার আচরণে একটা অস্বাভাবিক জেদ এবং হিংস্রতা ফুটে ওঠে। শাশুড়ি তাকে আটকে রাখতে চান ঠিকই, কিন্তু তার মনে একটা খটকা লাগতে শুরু করে। শাশুড়ির মনে এবার অন্য এক সন্দেহ দানা বাঁধল। তিনি ভাবলেন, বৌমা কেন বারবার ওই জঙ্গলে একা যেতে চায়? সে তো এখন আর আগের মতো স্বামীর সেবাও করে না, সংসারের কাজেও মন নেই, সারাদিন যেমন ইচ্ছে চলে। তাহলে কি জঙ্গলে বা গ্রামের বাইরে কারোর সাথে তার কোনো সম্পর্ক গড়ে উঠেছে? সে কি কারোর সাথে দেখা করতে চায়? তিনি এই সন্দেহের কথা তার স্বামী এবং ছেলে রামুকে জানালেন, কিন্তু রামু এবং তার বাবা এই কথা শোনার সাথে সাথে তার নাকচ করে দিলেন। তারা বললেন, এটা হতেই পারে না, রেণুকার স্বভাব আমরা জানি, ও এমন কিছু করতেই পারে না। পুরুষরা যুক্তি দিয়ে ভাবলেও শাশুড়ির মন মানছিল না। তার ষষ্ঠ ইন্দ্রিয় বা সন্দেহ তাকে খোঁচাচ্ছিল। তিনি ভাবলেন, এর একটা বিহিত করতেই হবে, সত্যটা জানতেই হবে। এমনই একদিন রামু এবং তার বাবা কাজে বেরিয়ে গেছেন। বাড়িতে শুধু রেণুকা এবং তার শাশুড়ি। বিকেল হতে না হতেই রেণুকা আবার সেই পুরনো বায়না শুরু করলো। সে শাশুড়ির কাছে এসে বলল, মা আজ আমাকে কাঠ আনতে যেতেই হবে, ঘরে কাঠ নেই। শাশুড়ি বুঝলেন আজকে সুযোগ। তিনি ঠিক করলেন আজ তিনি রেণুকাকে আটকাবেন না, বরং তাকে যেতে দেবেন এবং লুকিয়ে তার পিছু নেবেন। তিনি দেখতে চান রেণুকা আসলে জঙ্গলে গিয়ে কি করে বা কার সাথে দেখা করে। শাশুড়ি বললেন, ঠিক আছে বৌমা, তুমি যাও, কাঠ নিয়ে এসো, আমি ততক্ষণে রাতের রান্নাটা বসিয়ে দেই। রেণুকা খুশি হয়ে বেরিয়ে গেল। রেণুকা বাড়ি থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই শাশুড়িও পা টিপে টিপে তার পিছু নিলেন। তিনি এমন দূরত্ব বজায় রেখে চলছিলেন যাতে রেণুকা তাকে দেখতে না পায়, কিন্তু তিনি রেণুকার উপর নজর রাখতে পারেন। রেণুকা হাঁটতে হাঁটতে গ্রাম পার হয়ে সেই জঙ্গলের পথ ধরল। শাশুড়ি দেখলেন রেণুকা প্রায় 1 কিলোমিটার পথ হেঁটে ঠিক সেই জায়গাতে গিয়ে পৌঁছালো যেখানে সেই প্রথম দিন সে চিৎকার করেছিল এবং গড়াগড়ি খাচ্ছিল।
শাশুড়ি অবাক হলেন। তার মনে অনেক প্রশ্ন, কিন্তু তার সব প্রশ্নের উত্তর একটু পরেই চোখের সামনে ভেসে উঠল। সব ভুল ধারণা ভেঙে গেল। শাশুড়ি দেখলেন রেণুকা ওই নির্দিষ্ট জায়গা থেকে, অর্থাৎ যেখানে তাকে আগেরবার পাওয়া গিয়েছিল, সেখান থেকে আরো 100 মিটার ভেতরে এগিয়ে গেল। সেখানে ঘন ঝোপঝাড়ের আড়ালে একটা পুরনো জরাজীর্ণ মন্দির ছিল। মন্দিরটি আকারে ছোট, কিন্তু দেখলেই গা ছমছম করে। রেণুকা সোজা গিয়ে সেই মন্দিরের সামনে বসল। শাশুড়ি ঝোপের আড়ালে দাঁড়িয়ে সব দেখছিলেন। রেণুকার পিঠ ছিল শাশুড়ির দিকে আর মুখ ছিল মন্দিরের দিকে। সেখানে যা দৃশ্য তিনি দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। তিনি দেখলেন মন্দিরের এক পাশে বেশ কিছু কাঠ খুব সুন্দর করে আঁটি অবস্থায় বাঁধা। কাঠগুলো দেখে মনে হচ্ছিল সেগুলো একদম সদ্য কাটা এবং একদম টাটকা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো রেণুকা বাড়ি থেকে বের হয়েছে খুব বেশি হলে 20 থেকে 25 মিনিট। এই অল্প সময়ের মধ্যে জঙ্গলে এসে এতগুলো কাঠ কেটে সেগুলোকে গুছিয়ে আঁটি বাঁধা কোনো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। এটা অন্য কোনো অলৌকিক শক্তি ছাড়া সম্ভব না। শাশুড়ি বুঝতে পারলেন এখানে নিশ্চয়ই কোনো অতি প্রাকৃত ব্যাপার আছে। কোনো মানুষ বা প্রেমিক এখানে নেই যে রেণুকার জন্য কাঠ কেটে অপেক্ষা করছে। শাশুড়ি ভয়ে ভয়ে ঝোপের আড়াল থেকে তাকিয়ে দেখলেন। তিনি ভাবলেন, দেখি কি হয়, হয়তো কোনো ছেলে আসবে। কিন্তু বেশ কিছুক্ষণ কেটে গেল, কেউ এলো না। রেণুকা একাই সেখানে বসে রইল। তারপর রেণুকা যা বলল তা শুনে শাশুড়ির পায়ের তলার মাটি সরে গেল। রেণুকা শাশুড়ির দিকে না তাকিয়েই পিঠ ফিরিয়ে রেখেই সম্পূর্ণ অন্য এক কণ্ঠস্বরে বলে উঠল, মা, আপনি বেরিয়ে আসুন। এখানে আমি ছাড়া কেউ নেই। আপনি যাকে খুঁজছেন বা সন্দেহ করছেন এমন কোনো মানুষ এখানে নেই। এই কথা শোনার সাথে সাথে শাশুড়ির আর বুঝতে বাকি রইল না যে তার বৌমা আর স্বাভাবিক নেই। তার উপর নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর অশরীরী শক্তি ভর করেছে। শাশুড়ির ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি চিৎকার করে উঠলেন। তিনি পাগলের মতো চিৎকার করতে করতে গ্রামের দিকে দৌড়াতে চাইলেন। আবার বৌমার জন্য তার মায়াও হচ্ছিল। তার আর্তনাদ শুনে আশেপাশের ক্ষেতে বা জঙ্গলে যারা কাজ করছিল সবাই ছুটে এলো। গ্রামবাসীরা সে দেখল এক ভয়ানক দৃশ্য। রেণুকার শাশুড়ি মাটিতে বসে বিলাপ করছেন আর চিৎকার করছেন। রেণুকা সেই মন্দিরের সামনে বসে আছে, কিন্তু তার দৃষ্টি সম্পূর্ণ শূন্য। গ্রামবাসীরাও সেই মন্দির দেখে শিউরে উঠল, কারণ গ্রামের প্রবীণরা জানতেন এই মন্দিরের একটি অত্যন্ত কুখ্যাত এবং ভয়ঙ্কর ইতিহাস আছে। এই মন্দিরের আশেপাশে কেউ সচরাচর আসে না। গ্রামবাসীরা সাহস সঞ্চয় করে রেণুকা এবং তার শাশুড়িকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেল। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। খবর পেয়ে রামু এবং তার বাবাও কাজ ফেলে বাড়িতে ছুটে এলেন। গ্রামবাসীরা তাদের বিস্তারিত জানালো যে আজ রেণুকাকে ঠিক কোথায় কিভাবে পাওয়া গেছে এবং সে কোন মন্দিরের সামনে বসেছিল। সেই মন্দিরের নাম শুনে রামুর বাবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বুঝতে পারলেন বিপদ কতটা গুরুতর। আপাতত পরিস্থিতিটা কিছুটা শান্ত হলো। রেণুকাকে ঘরে এনে বসানো হলো। সে চুপচাপ বসেছিল, যেন কিছুই হয়নি। তার শাশুড়িও নিজের ঘরে ফিরে কিছুটা আশ্বস্ত হলেন। কিন্তু রেণুকার আসলে কি হয়েছে বা তার ভেতরে কি চলছে সেটা তখনও কেউ পুরোপুরি আঁচ করতে পারছিল না। রামু এবং তার পরিবার সিদ্ধান্ত নিল যে পরের দিনই তারা গ্রামের কবিরাজের কাছে যাবে। পরের দিনটি ছিল শুভ দিন, তাই তারা ঠিক করলেন সকালেই রওনা দিতে হবে। রাত ঘনিয়ে এলো। সবাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল, কিন্তু সেই রাতটি তাদের জন্য এক বিভীষিকাময় রাত ছিল। রামু এবং রেণুকা তাদের ঘরে শুয়েছিল। মাঝরাতে হঠাৎ রামুর ঘুম ভেঙে গেল। সে হাত দিয়ে দেখল
পাশে রেণুকা নেই। গত কয়েকদিন ধরে এমনটা প্রায়ই হচ্ছিল, তাই রামু খুব একটা ঘাবড়ালো না। সে ভাবল রেণুকা হয়তো সেই আগের মতোই জানলার পাশে বসে আছে বা দরজার কাছে দাঁড়িয়ে আছে। রামু বিছানায় উঠে বসল। সে জানলার দিকে তাকালো, কিন্তু সেখানে রেণুকা নেই। সে দরজার দিকে তাকালো, সেখানেও নেই। এবার রামুর বুকটা ধক করে উঠল। সে দ্রুত টর্চ অন করলো। ঘরের কোথাও রেণুকা নেই, কিন্তু যেটা দেখে রামুর হাত পা ঠান্ডা হয়ে গেল তা হলো তাদের ঘরের প্রধান দরজাটা হাঁ করে খোলা। তাদের দরজাটা ছিল অনেক ভারী কাঠের তৈরি। সেই দরজা খুললে ক্যাঁচ ক্যাঁচ করে বিকট শব্দ হয়। সেই শব্দে বাড়ির সবার ঘুম ভেঙে যাওয়ার কথা, অথচ আজ এত ভারী দরজাটা খুলে রেণুকা বেরিয়ে গেল, কিন্তু রামু বা বাড়ির অন্য কেউ ঘুম ভেঙে উঠল না। যেন কোনো মায়াজাল বা জাদুর প্রভাবে সবাইকে ঘুমে আচ্ছন্ন করে রাখা হয়েছিল। রামু বুঝল সর্বনাশ হয়ে গেছে। রেণুকা আবার চলে গেছে। সে নিশ্চয়ই আবার সেই অশুভ শক্তির প্রভাবে বাইরে গেছে। রামু চিৎকার করে বাড়ির সবাইকে ডাকলো। সবাই মিলে হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো। তারা রেণুকাকে খোঁজার জন্য এদিক ওদিক ছুটাছুটি শুরু করলো। তারা যখন বাড়ির গেট পেরিয়ে রাস্তায় নামবে, ঠিক তখনই পাশের গ্রাম থেকে এক বৃদ্ধ মানুষ হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলেন। এই গ্রামটি সেই জঙ্গলের কাছেই ছিল যেখানে রেণুকাকে পাওয়া গিয়েছিল। বৃদ্ধ লোকটি বললেন, তোমরা এখানে দাঁড়িয়ে আছো? তোমাদের বৌমা তো ওই জঙ্গলের মন্দিরে বসে আছে, তাড়াতাড়ি চলো। খবরটা শোনা মাত্র রামু এবং তার পরিবারের লোকজন, সাথে গ্রামের আরো কিছু মানুষ মশাল আর আলো নিয়ে সেই মন্দিরের দিকে দৌড় দিল। সেখানে পৌঁছে তারা যা দেখলো তা কোনোদিন ভোলার নয়। গ্রামের অনেক মানুষ সেখানে গোল হয়ে দাঁড়িয়ে আছে, আর মাঝখানে সেই মন্দিরের সামনে বসে রেণুকা হাসিতে ফেটে পড়ছে। ভয়ঙ্কর হাসি। সেই হাসির শব্দে গোটা জঙ্গল যেন কেঁপে উঠছিল। কোনো সাধারণ মানুষের পক্ষে এভাবে হাসা সম্ভব নয়। তার চুলগুলো এলোমেলো, আর সে বিচিত্র ভঙ্গিতে শরীর দুলিয়ে হাসছে। স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল এখন সে পুরোপুরি অপ্রকৃতস্থ। সেই মন্দিরের শয়তান তার উপর পূর্ণ অধিকার বিস্তার করেছে। গ্রামের সাহসী যুবকরা এবং রামুর পরিবারের লোকেরা মিলে অনেক কষ্টে রেণুকাকে বাগে আনলো। সে প্রচন্ড শক্তি দেখাচ্ছিল, কিন্তু শেষমেশ তাকে কোনোভাবে ধরে বেঁধে বাড়িতে নিয়ে আসা হলো। কিন্তু বাড়িতে আনার পরেও তাকে শান্ত করা যাচ্ছিল না। সারা রাত তাকে বিছানার সাথে দড়ি দিয়ে বেঁধে রাখতে হলো। বাড়ির কেউ এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারল না। গ্রামের কিছু বয়োজ্যেষ্ঠ মানুষ যারা ঝাড়ফুঁক বা তান্ত্রিক ক্রিয়া সম্পর্কে কিছুটা জানতেন, তারা সারা রাত সেখানে পাহারায় রইলেন এবং মন্ত্র পাঠ করতে থাকলেন, যাতে রেণুকা নিজের বা অন্যের ক্ষতি করতে না পারে। অবশেষে সেই বিভীষিকাময় রাত শেষ হলো। ভোরের আলো ফুটতেই পরিবারের লোকেরা কাল বিলম্ব না করে রেণুকাকে নিয়ে সেই কবিরাজের কাছে ছুটল। সেখানে পৌঁছে তারা তার পায়ে লুটিয়ে পড়ল এবং আগের দিনের সব ঘটনা বিস্তারিত জানালো। কবিরাজ গভীর ধ্যানে মগ্ন হলেন। তিনি তার আধ্যাত্মিক শক্তি দিয়ে দেখার চেষ্টা করলেন আসলে কি ঘটেছে। যেহেতু সে ওই এলাকারই মানুষ, তাই তিনি আশেপাশের সব মন্দির এবং তাদের ইতিহাস সম্পর্কে জানতেন। যখন তিনি শুনলেন যে রেণুকাকে ওই নির্দিষ্ট জরাজীর্ণ মন্দিরের সামনে পাওয়া গেছে, তখন তিনি গম্ভীর হয়ে গেলেন। তিনি তখন সেই মন্দিরের আসল এবং ভয়ঙ্কর ইতিহাস সবার সামনে তুলে ধরলেন। তিনি বললেন, তোমরা যেটাকে মন্দির ভাবছ, ওটা আসলে কোনো দেবতার মন্দির নয়। ওটা হলো শয়তানের আস্তানা। বহু বছর আগে ওই গ্রামে একজন মহিলা ছিল,
যে কালো জাদু করত, সে ওই মন্দিরে বসে শয়তানি শক্তির পূজা করত। সে তার সারা জীবন এই অশুভ কাজের পেছনেই ব্যয় করেছিল। মৃত্যুর আগে সে তার শয়তানি শক্তি এবং মন্দিরের দায়িত্ব তার পুত্রবধূর হাতে তুলে দিয়ে যায়। তার পুত্রবধূর নাম ছিল সূচি। সূচিও তার শাশুড়ির মতোই ওই মন্দিরে নিয়মিত শয়তানের পূজা করত এবং এই কালো জাদুর চর্চা চালিয়ে যেত। কিন্তু যেদিন তার শাশুড়ি মারা যায় এবং ক্ষমতা তার হাতে আসে, তার ঠিক পরের দিনই রহস্যজনকভাবে সূচিরও মৃত্যু হয়। সূচি তখন অনেক কম বয়সের। অকালে এবং অপঘাতে তার মৃত্যু হয়েছিল। আর তার মৃত্যুর পর থেকেই ওই মন্দিরে শয়তানি শক্তি বাসা বাঁধে। তখন থেকেই ওই মন্দিরের একটা অভিশাপ আছে। নতুন বিবাহিত মেয়ে বা বউ ওই মন্দিরের আশেপাশে যদি যায়, তাহলে শয়তানি শক্তি তাদের উপরে ভর করে। সে তাদের শরীর দখল করে নেয় এবং জীবন ধ্বংস করে দেয়। এই কারণেই গ্রামের পুরনো মানুষরা ওই এলাকাটিকে অভিশপ্ত বলে ঘোষণা করেছিল এবং সেখানে যাওয়া নিষিদ্ধ করে দিয়েছিল। মানুষ না যাওয়ার কারণে সেখানে জঙ্গল ঘন হয়ে গিয়েছিল এবং প্রচুর কাঠ জমেছিল। গ্রামের সবাই এটা জানতো, কিন্তু রেণুকা যেহেতু বাইরের গ্রাম থেকে এসেছিল, এই ইতিহাস জানতো না। আর তার শাশুড়িও তাকে সাবধান করার সুযোগ পায়নি, কারণ তিনিও ভাবতে পারেননি যে রেণুকা কখনো একা একা অত দূরে ওই অভিশপ্ত মন্দিরের কাছে চলে যাবে। রেণুকার ভাগ্যের ফেরে সে ঠিক ওই জায়গাটিকেই বেছে নিয়েছিল কাঠ কাটার জন্য। কবিরাজ এরপর দেবতাকে স্মরণ করে কিছু বিশেষ মন্ত্রপোত চাল এবং ফল রামুর হাতে দিলেন। তিনি নির্দেশ দিলেন এই চাল এবং ফুল একটা ছোট পোটলায় ভরে রেণুকার কাপড়ের সাথে সেলাই করে দিতে হবে। এটা যেন সবসময় তার সাথে থাকে। আর আগামী 1 সপ্তাহ রেণুকাকে কোনোভাবেই বাড়ির সীমানার বাইরে যেতে দেওয়া যাবে না। তাকে খুব সাবধানে রাখতে হবে। তিনি আরো বললেন যে ওই শয়তানের মন্দিরটি অবিলম্বে ধ্বংস করে ফেলতে হবে এবং সেখানে একটি দেবতার মন্দির স্থাপন করতে হবে, যাতে ওই অশুভ শক্তি চিরতরে বন্দী হয়ে যায়। রামুর পরিবার তার কথা মতোই সব কাজ করলো। তারা রেণুকার পোশাকে সেই রক্ষা কবচ গেঁথে দিল এবং তাকে কড়া নজরে বাড়ির ভেতরে রাখলো। অন্যদিকে গ্রামবাসীরা মিলে সেই অভিশপ্ত মন্দিরটি ভেঙে গুড়িয়ে দিল এবং সেখানে ঘটা করে পুজো দিয়ে একটি দেবতার মন্দির তৈরি করল। আশ্চর্যজনকভাবে এই কাজগুলো করার পর থেকে রেণুকার আচরণে পরিবর্তন আসতে শুরু করলো। সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। তার সেই হিংস্র ভাব, সেই গোঙানি, সেই অট্টহাসি সব উধাও হয়ে গেল। সে আবার আগের মতোই শান্ত, ভক্তিপরায়ণ হয়ে উঠল। এই ঘটনাটি 2002 সালের। তারপর থেকে আজ পর্যন্ত সেখানে আর কোনো অশুভ ঘটনা ঘটেনি। কিন্তু এই ঘটনাটি প্রমাণ করে যে বড়রা বা বুজুর্গরা যেসব বিধি নিষেধের কথা বলে যান, সেগুলো ফেলনা নয়, তার পেছনে কোনো না কোনো সত্য বা কারণ লুকিয়ে থাকে। এই ছিল আজকের ঘটনা, যা পলাশ ভাই আমার সাথে শেয়ার করেছেন। আজকের মতো আমি সিফাত আলম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।